হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। দেখতে দেখতে আরও একটি বছর কেটে গেল। আজকে কিন্তু হিসেব করলে বছরের শেষ পর্যায়ে চলে এসেছি। আর একদিন তারপরেই নতুন বছর শুরু হয়ে যাবে। আশা করি এই বছরটি আপনাদের যেমন কেটেছে আগামী বছরটি আরও অনেক ভালো কাটবে এবং আপনাদের ভালোবাসায় আমাদের ভূত আড্ডা এগিয়ে যাবে অনেক দূর। আজকে কিন্তু আপনাদের জন্য ভয়ঙ্কর দুটি ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনারা প্রথমেই শুনতে চলেছেন আমাদের সবার প্রিয় সামিউল সাকিব ভাইয়ের সাধক জিন নামক একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভীষণ রকম ভালো লাগবে। তো এরপর আপনাদের জন্য থাকছে আমাদের একজন লিসেনার রোমান ভাইয়ের লেখা আধারের প্রেতাত্মা নামক আরও একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। আশা করছি এই ঘটনাটিও আপনাদের শরীরের লোমগুলোকে দাঁড় করিয়ে দেবে। তো এখন আর বেশি কথা বাড়াবো না, সরাসরি মূল এপিসোডে যাওয়ার আগে আপনাদেরকে শুধু জানাতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের এপিসোডের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি সামিউল সাকিব ভাইয়ের লেখা সাধক জিনের ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই এবং ভূত আড্ডার সকল শ্রোতাবৃন্দ। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি সামিউল সাকিব, আর আমার বাসা যশোর। আমি বর্তমানে ভূত আড্ডার একজন স্টোরি টেলার হিসেবে নিয়োজিত আছি। আর প্রিয় ইমরান ভাই, আমি এখন যে স্টোরিটি শেয়ার করতে চলেছি এটা মাসুম নামের আমার একজন বড় ভাইয়ের মুখ থেকে শোনা। আর একটা কথা বলে রাখা ভালো, আমার সেই বড় ভাইটি বর্তমানে সিঙ্গাপুর প্রবাসী। আর প্রিয় ইমরান ভাই, আমি মূল স্টোরিতে প্রবেশ করার আগে সকলের উদ্দেশ্যে তিনটি কথা বলতে চাই। আমার প্রথম কথা, আমরা অনেক সময় রাস্তাঘাটে চলাফেরা করার সময় বা কোনো কাজ করার সময় হঠাৎ করেই প্রস্রাব করার প্রয়োজন হলে যেখানে সেখানে প্রস্রাব করতে বসে যাই। এটা কখনোই উচিত না, কারণ প্রস্রাব এমনিতেই একটি অপবিত্র জিনিস। আর তাই এটি ভুল জায়গায় এবং ভুল সময় করে ফেললে অনেক সময় বিপজ্জনক হতে পারে। আর প্রিয় ইমরান ভাই এবং শ্রোতাবৃন্দ, কথার মাঝে হঠাৎ করেই আমার এই কথাটি বলার কারণ আশা করি এই ঘটনাটার শেষে সকলের নিকটই একেবারে পরিষ্কার হয়ে যাবে। আর আমার দ্বিতীয় কথা, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আমার এই স্টোরিটিকে একেবারে নির্ভুল করে লেখার জন্য আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু তারপরেও যদি লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে সেটি প্রিয় ইমরান ভাই এবং ভূত আড্ডার কর্তৃপক্ষকে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আর আমার তৃতীয় কথা, আমার এই স্টোরিটা একদমই ইউনিক একটা স্টোরি, আর তাই এই স্টোরিটা এর আগে আমি অন্য কোথাও শেয়ার করিনি। এখন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল স্টোরিতে প্রবেশ করা যাক। আর এখন আমার সেই বড় ভাই এই স্টোরিটা আমাকে যেভাবে শেয়ার করেছেন আমি ঠিক তার ভাষাতেই লিখছি। আমি এখন যেই ঘটনাটি শেয়ার করতে চলেছি এটি কোনো এক ধান কাটার মৌসুমে আমাদের দেশের বাড়িতে আমাদের একটি ধানের জমিতে ধান কাটার কাজে নিয়োজিত একজন কৃষকের সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। আর তার সাথে এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 15 থেকে 16 বছর আগে। তবে মূল ঘটনায় প্রবেশ করার আগে সকলের বোঝার সুবিধার্থে দেশের বাইরে থাকা আমাদের সেই ধান জমিগুলো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেই।
আমরা আমার বাবার চাকরি সূত্রে যশোর জুট ইন্ডাস্ট্রি লিমিটেডের সরকারি শ্রমিক আবাসিক এলাকায় বসবাস করলেও আমাদের দেশের বাড়িটা আসলে ফরিদপুর জেলার ছোট্ট একটি গ্রামে। কিন্তু একটি বিশেষ কারণে এখন আপাতত আমি আমাদের গ্রামের নামটা শেয়ার করতে পারছি না। আর প্রিয় শ্রোতাবৃন্দ, আমাদের গ্রামের বাড়িতে আমার বাবার নামে বেশ কয়েকটি ধানের জমি ছিল। আর তাই প্রত্যেক বছর ধান কাটার মৌসুম আসলেই আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে যেতাম। আর আমাদের ওই জমিগুলোর মধ্যে সব থেকে বড় যেই জমিটা ছিল সেটা ছিল আমাদের গ্রামের অনেক পুরাতন এবং পরিত্যক্ত একটি শ্মশানের একদম পাশেই। আর ওই জমিতে ধান কাটায় নিয়োজিত একজন কৃষককে কেন্দ্র করেই গড়ে উঠেছে আমাদের এই ঘটনাটি। এখন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাওয়া যাক। আর প্রিয় শ্রোতাবৃন্দ, যেই বছর ধান কাটার মৌসুমে আমাদের জমির কৃষকদের সাথে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল, সেই বছর ধান কাটার মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই আমরা আমাদের দেশের বাড়িতে চলে গেলাম। আর তারপরে আমার বাবা আমার ছোট চাচার সহায়তায় আমাদের গ্রামের পাশ থেকে আমাদের শ্মশান ঘাটের পাশের সেই বড় জমিটার ধান কাটার জন্য 4 জন কৃষক ঠিক করে আনলেন। আর তারপরে তারা সবাই মিলে তাদের কাজগুলো করতে শুরু করলেন। কিন্তু এখানে আসল ঘটনাটা ঘটেছিল মূলত তাদের ধান কাটার কাজ শেষ হওয়ার মাত্র 18 থেকে 20 দিন পরেই। এখন কথা না বাড়িয়ে সরাসরি সেই ঘটনায় আসা যাক। তখন ঘড়িতে সময়কাল আনুমানিক 9টা 30 মিনিট। আর তখন আমরা পরিবারের সকলে একসাথে মিলিত হয়ে আমাদের বাড়ির উঠানে বসে বসে সকালের নাস্তা করছিলাম। এর সাথে বিভিন্ন ধরনের গল্পগুজব করছিলাম। আর তারপরে হঠাৎ করেই ওখানে উপস্থিত আমরা সকলেই দেখতে পেলাম যে কোথা থেকে যেন একজন লোক এসে উপস্থিত হলেন। আর লোকটার বয়স আনুমানিক 35 থেকে 36 বছরের মতো হবে। কিন্তু তাকে দেখে কারো এটা বোঝার উপায় ছিল না যে এটা কোনো মানুষ না কঙ্কাল, কারণ তার শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে শরীরের ভেতরে থাকা সব কয়টা হাড়ি বাইরে থেকে একদম স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল, সেই সাথে গোনাও যাচ্ছিল। আর শুধু তাই নয়, তাকে দেখেই মনে হচ্ছিল সে অনেক দিন ধরেই অসুস্থ। তারপরে আমার বাবা প্রথমে তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, এই কে তুমি, আর এখানে কি চাও? আর তারপরে ওই লোকটি আমার বাবাকে উদ্দেশ্য করে উত্তর দিলেন, আমাকে চিনতে পারছেন না কর্তাবাবু? আমি কামাল। এই তো আজ থেকে মাত্র কয়েকদিন আগেই তো শ্মশান ঘাটের পাশের আপনাদের ওই বড় জমিটাতে ধান কাটার কাজ করছিলাম। আর আপনাদের পাশের গ্রামেই আমার বাড়ি। তারপরে আমার ছোট চাচা বেশ অবাক হয়ে তাকে প্রশ্ন করলেন, আরে তোমাকে তো চেনাই যাচ্ছে না, তা তোমার এই অবস্থা হলো কি করে? তারপরে ওই লোকটি আমার ছোট চাচাকে উদ্দেশ্য করে বেশ আফসোসের সাথে উত্তর দিলেন, সবই আমার পোড়া কপাল, আর কিছুটা আমার অনিচ্ছাকৃত করা একটি চরম ভুলের শাস্তি ছোট কর্তাবাবু। আর তারপরে আমার বাবা এবং ছোট চাচা বেশ অবাক হয়ে তাকে আবার প্রশ্ন করলেন, এই তুমি কি বলতে চাইছ, বলে বলো তো? আমরা তো তোমার এই কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। সবই কেমন যেন আমাদের সবার মাথার উপর দিয়ে বের হয়ে যাচ্ছে। তুমি আর দেরি না করে আসল ঘটনাটা একেবারে প্রথম থেকে খুলে বলো তো। আর প্রিয় শ্রোতাবৃন্দ, আমার বাবা এবং ছোট চাচার মুখ থেকে এই কথাগুলো শোনার পর ওই লোকটি আমাদের সকলকে উদ্দেশ্য করে যা বললেন তাই শুনে ওখানে উপস্থিত আমরা সকলে একেবারে অবাক হয়ে গেলাম। এখন তিনি যেইভাবে বলেছিলেন আমি ঠিক তার ভাষাতেই বলছি। আপনাদের ওই জমিতে কাজ শেষ করার মাত্র 2 দিন পরেই হঠাৎ করে রাতের বেলায় ঘুমের মধ্যে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম থেকে লাফিয়ে উঠে গেলাম। আর আমার সেই স্বপ্নটি হলো, আমি হঠাৎ করেই দেখতে পেলাম কোথা থেকে যেন ধুতি পরিহিত মধ্যবয়সী একজন লোক এসে আমার সামনে দাঁড়ালেন। আর তারপরে তিনি আমার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিলেন এবং বেশ রাগান্বিত স্বরে আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, তুই যে কাজটা করেছিস সেটা মোটেও ভালো করিসনি, আর তোর করা এই কাজটির কারণেই আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। আর তাই
একটা কথা তুই কান খুলে শুনে রাখ, তোকে আমি ছাড়ব না। তোকে অবশ্যই এর ফল ভোগ করতে হবে। আর তারপরেই আমার ঘুমটা ভেঙে যায়। কিন্তু একটা কথা বেশ আশ্চর্যজনক হলেও সত্যি, আর সেটা হলো আমার ওই ঘুমটা ভাঙার পরেই আমি আমার বেডরুমে থাকা আয়নাটার সামনে গিয়ে দাঁড়ানোর পরেই সেই আয়নাতে একদম স্পষ্টভাবেই দেখতে পেলাম আমার বাম গালে বেশ মোটা একটা লাল দাগ এবং তার সাথে 5টা আঙ্গুলের ছাপ পড়ে গেছে। কিন্তু সেই আঙ্গুলের ছাপগুলো দেখেই বোঝা যাচ্ছিল এটা কোনো সাধারণ মানুষের হাতের আঙ্গুলের ছাপ নয়, কারণ সেই আঙ্গুলের ছাপগুলো একজন সাধারণ মানুষের হাতের আঙ্গুলের ছাপের তুলনায় বেশ বড় ছিল। আর প্রিয় উপস্থিতবৃন্দ, এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখার মাত্র 2 থেকে 3 দিন পর থেকেই আমার শরীরের মধ্যে কিছু সমস্যা দেখা দেয়। আমার প্রথম সমস্যাটা হলো আমার শরীরটা দিন দিন কেমন যেন শুকিয়ে যাচ্ছিল, আর তার সাথে সাথে যত রাত বাড়তো তত আমার শরীরে অসহ্য জ্বালা পোড়া শুরু করত। আর আমার শরীরের সেই অসহ্য জ্বালা পোড়াটা একেবারে ফজরের আজান হওয়া পর্যন্ত স্থায়ী হতো। আর আমার শরীরের দ্বিতীয় সমস্যাটা হলো আমার প্রচণ্ড ক্ষুধা লাগতো, কিন্তু আমি মোটেও খেতে পারতাম না, কারণ কিছু খেলেই আমি সেটা বমি করে ফেলে দিতাম। আর এছাড়াও আমার শরীরের মধ্যে আরো কিছু সমস্যা দেখা দিয়েছিল। তারপরে এইভাবে একটানা বেশ কিছুদিন ধরে চলার পর যখন আমার শরীরের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছিল, তখন আমার পরিবারের সদস্যরা আমাকে অনেক ডাক্তার কবিরাজ দেখালো। আমার শরীরের অবস্থা তারপরেও কোনো পরিবর্তন হচ্ছিল না। তারপরে আমার বাসার পাশের একজন প্রতিবেশীর পরামর্শে আমার পরিবারের সদস্যরা আমাকে এখান থেকে 2-3 গ্রাম পরে অনেক বড় একজন হুজুরের কাছে নিয়ে গেলেন এবং সেই হুজুরের কাছে আমার সমস্ত ঘটনাটাই একেবারে প্রথম থেকে খুলে বললেন। আর তারপরে সেই হুজুর আমাদের মুখ থেকে সমস্ত ঘটনাটা শোনার পরের দিন আমাদের আবারও একবার তার সাথে দেখা করতে বললেন। আর তারপরে আমরা সবাই হুজুরের ওখান থেকে নিজদের বাসায় চলে গেলাম। আর ঠিক তার পরের দিন সেই হুজুরের কথা মতো আমরা আবারও তার সাথে দেখা করতে গেলে তিনি যা বললেন তা শুনে ওখানে উপস্থিত আমরা সকলেই একেবারে অবাক হয়ে গেলাম। এখন তিনি যেভাবে বলেছিলেন আমি ঠিক তার ভাষাতেই বলছি। সর্বনাশ! এই ছেলেটির উপরে তো খুব খারাপ একটা জিনের প্রভাব এবং কুনজর আছে, কিন্তু ওই জিনটি কখনোই এর শরীরে আসে না। দূর থেকে এর উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করে এবং একে ক্ষতি করার চেষ্টা করে। আর ঠিক এই কারণেই এর এই অবস্থা হয়েছে। আর খুব তাড়াতাড়ি যদি ওই জিনটিকে তাড়ানো না যায় তাহলে এর অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। আর এছাড়াও এখানে সব থেকে বড় দুশ্চিন্তার বিষয়টা হলো যে এই জিনটিকে হাজির না করলে কখনোই ওটাকে তাড়ানো যাবে না। তবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা আগামীকাল রাত 10টার দিকে আবারও আমার এখানে চলে আসবেন। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের এই সমস্যাটাকে আমি একেবারেই সমাধান করে দিতে পারবো। আর হ্যাঁ, আপনাদের আগামীকাল এখানে আসার সময় সঙ্গে করে কিছু আনতে হবে না, কারণ একটা জিন হাজির করতে হলে যা যা জিনিস প্রয়োজন হয় সেগুলো আমার কাছেই আছে। আপনারা শুধু ঠিক সময় মতো এখানে চলে আসলেই হবে। আর প্রিয় উপস্থিতবৃন্দ, হুজুরের মুখ থেকে এসব কথাগুলো শোনার পর আমরা আবারও হুজুরের ওখান থেকে নিজেদের বাসায় চলে গেলাম। আর পরের দিন রাত আনুমানিক ঠিক 9:30টার দিকে সেই হুজুরের নিকট উপস্থিত হয়ে গেলাম। আর তারপরে রাত আনুমানিক 10টার দিকে হুজুর সেই জিনটাকে হাজির করলেন। তবে একটা কথা বলে রাখা ভালো, হুজুর সেই জিনটিকে কারোর শরীরে নয়, সরাসরি নিজের বাড়িতেই হাজির করেছিলেন। আর হাজির করার পর হুজুর প্রথমেই তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, এই তুই কে? আর তারপরে সেই জিনটি হুজুরকে উদ্দেশ্য করে বেশ ভারী কণ্ঠে উত্তর দিল, হুজুর, আমি একজন জিন। আর তারপরে হুজুর আবারও তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, তা তোর নাম কি?
তারপর সেই জিনটি আবারও হুজুরকে উদ্দেশ্য করে উত্তর দিল, হুজুর, আমার নাম মহাকাল, আর আমি একজন হিন্দু ধর্মের অনুসারী। তারপরে হুজুর বেশ রাগান্বিত হয়ে আবারও তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, তা তুই শুধু শুধু এই ছেলেটিকে এভাবে কষ্ট দিচ্ছিস কেন? দেখ তো এর কি অবস্থা করেছিস। তারপরে সেই জিনটি যা বলেছিল তাই শুনে ওখানে উপস্থিত সকলে একেবারে অবাক হয়ে গিয়েছিল। এখন সে যেইভাবে বলেছিল আমি ঠিক তার ভাষাতেই বলছি। আমাদের জিন সমাজে বিভিন্ন শ্রেণীর জিন আছে, আর তার মধ্যে একটি শ্রেণী হলো সাধক প্রকৃতির জিন, আর যাদের প্রধান কাজই মূলত বর প্রাপ্ত হওয়ার আশায় বা সিদ্ধি লাভ করার আশায় নিজেদের সাধনার দ্বারা বিভিন্ন দেবদেবীকে তুষ্ট করার চেষ্টা করা। আর আমি মূলত সেই শ্রেণীর অন্তর্ভুক্ত একজন জিন। আর তাই আমি আজ থেকে কয়েকদিন আগে এই ছেলেটি যেই ধানি জমিতে কাজ করছিল সেই জমির একটি আইলের উপর বসে সিদ্ধি লাভ করার আশায় একান্ত বসে বসে কালী দেবীর সাধনা করছিলাম। আর আমার এই বিশেষ কাজটি করার জন্য ওই স্থানটিকেই পছন্দ করার কারণ হলো ওই স্থানটি শ্মশানের খুব কাছাকাছি স্থানে অবস্থিত, আর ওই স্থানটি বেশ নিরিবিলি একটা স্থান। আর তারপরে আমার ওই সাধনাটা যখন একদম শেষ পর্যায়ে হঠাৎ আর মাত্র অল্প কিছুক্ষণ সময় স্থায়ী রাখতে পারলেই আমার সিদ্ধিটা লাভ হয়ে যাবে, তখনই হঠাৎ করে এই ছেলেটি আমি ওই জমিটার যেই আইলের উপরে বসে সাধনা করছিলাম তার ঠিক পাশের আইলে বসে বসে প্রস্রাব করতে শুরু করে। আর ওর করা ওই সম্পূর্ণ প্রস্রাবটাই একেবারে আমার গায়ে এসে লাগে। আর ঠিক এ কারণেই আমি আমার সাধনাটা সিদ্ধ করতে পারিনি, তার আগেই একেবারে ভঙ্গ হয়ে যায়। আর এছাড়াও ওর ওই প্রস্রাবটা আমার গায়ে লাগার পরেও যদি আমি আমার সেই সাধনাটা চলমান রাখতাম তাহলেও আমি কখনোই সিদ্ধ লাভ করতে পারতাম না, কারণ মানব দেহ থেকে বের হওয়া প্রস্রাব খুবই অপবিত্র একটা জিনিস। আর ঠিক এ কারণেই আমি এই ছেলেটির ওপর প্রতিশোধ নেওয়ার জন্য দূর থেকে এর ক্ষতি করছি, কারণ আমার মনে মনে চিন্তা ভাবনা ছিল একে তিলে তিলে একেবারে শেষ করে দেওয়া। আর প্রিয় উপস্থিত বৃন্দ, এই বলে ওই জিনটি তার কথা বলা শেষ করলো। আর তারপরে সেই হুজুর ওই জিনটির মুখ থেকে সব কথাগুলো শোনার পর ওই জিনটিকে উদ্দেশ্য করে বেশ নরম ভাষাতে বলতে লাগলেন, দেখ যা করেছিস অনেক করেছিস, আর তাই এখন আর ঝামেলা না করে এই ছেলেটিকে ছেড়ে দে। আর তার কারণ এই ছেলেটি যখন ওই কাজটি করেছিল তখন তুই ওখানে অদৃশ্য অবস্থায় বসেছিলি, আর তাই সে তোকে দেখে নাই, আর ভুলবশতই ওই কাজটি করে ফেলেছে। আর তারপরে ওই জিনটি বেশ রাগান্বিত হয়ে সেই হুজুরকে উদ্দেশ্য করে বলে, কখনোই না, এই ছেলেটির কারণে আমার যেই ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়া কখনোই কারো পক্ষে সম্ভব নয়। আর তাই আমি একে এত সহজে ছাড়ব না, একে অবশ্যই এর কৃতকর্মের ফল পেতে হবে। আর তারপরে আমার বাবা ওই জিনটির কাছে হাত জোর করে বেশ কান্নাকাটি করতে থাকেন এবং আমাকে ছেড়ে দেওয়ার জন্য তার কাছে বেশ অনুরোধ করতে থাকেন। তারপরে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এক পর্যায়ে ওই জিনটা বেশ নরম হয়ে গেল এবং আমার বাবার উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা,
বেশ, আপনার চোখের পানের দিকে তাকিয়ে শুধুমাত্র এবারের মতো আপনার ছেলেকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপর থেকে আর কখনো যদি আপনার ছেলেকে এই ধরনের কাজ করতে দেখি, তাহলে কিন্তু একে আর জানে বাঁচিয়ে রাখবো না। আর তারপরেই হঠাৎ করে ওই জিনটা ওখান থেকে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। তারপর আমরা সবাই হুজুরের ওখান থেকে নিজেদের বাসায় চলে গেলাম। এরপর থেকে আর কখনোই আমার সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটেনি। আর প্রিয় শ্রোতাবৃন্দ, এই বলে ওই লোকটি বা আমাদের ধান কাটার সেই কৃষকটি তার ঘটনাটা বলা শেষ করলেন। আর প্রিয় ইমরান ভাই এই বলে আমার সেই বড় ভাই তার ঘটনাটা বলা শেষ করেছিলেন। আর ঠিক এ কারণেই আমি এই ঘটনাটা শুরু করার আগে শ্রোতাদের যেখানে সেখানে প্রস্রাব করতে নিষেধ করেছিলাম। আর যেখানে সেখানে প্রস্রাব করার ফল আশা করি আমি আমার এই ঘটনার মাধ্যমে সকলকে বেশ ভালোভাবে বোঝাতে পেরেছি। আমার কাছে আরো ঘটনা আছে, আমি সময় পেলে তা অবশ্যই আপনাকে লিখে পাঠাবো। আর অবশেষে দোয়া করি ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। ওয়াও, সামিউল সাকিব ভাই, ধন্যবাদ ভাই এত সুন্দর করে গুছিয়ে ঘটনাটি লেখার জন্য। সত্যি ভাই আপনার লেখায় কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য আছে ভাই। আমি যখন ঘটনাটি কভার করছিলাম সত্যি ভাই আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল, মানে এতটাই লোমহর্ষক বর্ণনা ছিল। আর একটা কথা অবশ্যই আমিও আপনার সাথে সহমত, আমাদের যত্রতত্র মলত্যাগ করা উচিত না, কারণ অদৃশ্য জগৎটা যেহেতু আমরা সচরাচর উপলব্ধি করতে পারি না, সেক্ষেত্রে এসব জিনিসগুলো এড়িয়ে চলাটাই আমাদের জন্য শ্রেয়, এটাই মনে হয় ভালো। ধন্যবাদ সামিউল সাকিব ভাই এত সুন্দর করে একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। আশা করি এইভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন ভয়ঙ্কর সব ঘটনাগুলো আমাদেরকে উপহার দেবেন। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে সামিউল সাকিব ভাইয়ের সাধক জিনের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের সাথে শেয়ার করবেন। তো এখন আর বেশি কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি রোমান ভাইয়ের লেখা আধারের প্রেতাত্মা। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূত আড্ডার সকল শ্রোতাবৃন্দ। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ। আমি রোমান। আমি আজকে আপনাদের মাঝে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করতে চলেছি। আর এই ঘটনাটি আমি আমার একটা নিকটস্থ বন্ধুর কাছ থেকে শুনেছিলাম। বন্ধুটি তার নাম প্রকাশে অনিচ্ছুক, তাই সরাসরি বন্ধু যেভাবে আমাকে ঘটনাটি বলেছিল আমি তার ভাষাতেই ঘটনাটি লেখার চেষ্টা করছি। আমার কাজিনরা যখন বাসায় আসতো তখন দিন নেই রাত নেই, যখন তখন আমরা সবাই মিলে ছাদে চলে যেতাম আর আড্ডা দিতাম। আসলে আমাদের বাসাটা একটু ছোট ছিল, তাই অনেকে একসাথে বসে আড্ডা জমাতে কষ্ট হতো। তো জুলাই মাসের পরীক্ষা শেষ হবার পর আমার 4টা কাজিন বাসায় চলে আসে 10 দিন থাকবে বলে। 10 দিন থাকবে, ঘোরাফেরা আড্ডাবাজি করে সময় কাটাবে। সেদিন ছিল মঙ্গলবার, রাত 11টার দিকে হঠাৎ করে কারেন্ট চলে যায়। বিকেলবেলা বৃষ্টি হয়েছে, তারপরও খুব গরম লাগছে। হঠাৎ শিহাব, আমার মামাতো ভাই, প্রস্তাব দিল ছাদে গিয়ে গল্প করার জন্য, কারেন্ট আসলে নেমে পড়ব। আমিও ভেবে দেখলাম প্রস্তাবটা মন্দ না, এখানে বসে গরমে সিদ্ধ হবার চেয়ে উপরে গিয়ে ঘুরে আসা যায়। 5 ভাই বোন, আমি আর আমার 4 কাজিন মিলে পার্টি নিয়ে উঠে গেলাম ছাদে। উদ্দেশ্য গা এলিয়ে দিয়ে কিছুক্ষণ গল্প করা। আমাদের ছাদে ওঠার প্রায় মিনিট 10 পর হঠাৎ ধূপ করে কিছু একটা পড়ার শব্দ হলো। শিপন উঠে গিয়ে ছাদের রেলিং ধরে উকি দিয়ে দিল, কিছু পড়লো টড়লো নাকি বোঝার জন্য। বাড়ির পাশে একটি গোলের মতো, সেখানে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না ভালো মতো। যাই হোক, অল্প কিছুক্ষণের মধ্যে
ভুলে গিয়ে আবারও আড্ডায় মন দিলাম আমরা। এইবার আমাদের পাশের বাড়ির ছাদ থেকে কেমন অদ্ভুত একটা শব্দ হলো। সেই শব্দটা বর্ণনা করতে পারবো না আমি, কিন্তু সেই রাতে আমরা সবাই শুনেছিলাম শব্দটি। শিহাব বসা থেকে উঠে বলল, আমি দেখে আসছি। আমরা ছাদের এক পাশে বসেছিলাম, আর যেই ছাদ থেকে শব্দটি আসে সেই ছাদটা অপর পাশে ছিল। শিহাব যাওয়ার সাথে সাথে দ্বিগুণ বেগে ফিরে এলো, বলল ওই বাড়ির ছাদে যেন কে আছে। আমি বললাম হয়তো ওই বাড়ির কেউ উঠেছে, বাদ দে। তখন শিহাব বলল, বুঝলাম না, আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগলো, যেন কোনো মানুষ না, শুধু একটা কালো ছায়া। প্রথমে আমি পাত্তা দিলাম না, কিন্তু মৌ কিঞ্চিত ভয় পেয়ে গেল, বলল, এত রাতে ছাদে না থাকলেই ভালো, চলো নিচে চলে যাই। নামার পথে পাশের বাড়ির ছাদটা চোখে পড়ে। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম আসলে কেউ একজন দাঁড়িয়ে আছে, সারা গায়ে যেন একটা চাদর জড়ানো। আমাদের বাড়ির ছাদে একটি মার্কেটিং বোর্ড লাগানো, কারেন্ট না থাকলেও তা সন্ধ্যার পর সব সময় জ্বলে। তা থেকে আলোর প্রতিফলনের ফলে আমাদের ছাদে ঢোকার রাস্তা এবং আশেপাশের জায়গা একটু আলোকিত হয়, তবে তাতে ঠিক আধারটা কাটে না, তবে কোনো কিছুর অস্তিত্ব বোঝা যায়। যাই হোক, সেই কালো মূর্তি দেখে আসলে ভয় পেলাম। একে তো অন্ধকার, তার উপর কালো চাদরে ঢাকা কেউ একজন ব্যাপারটা ভুতুড়ে করে ফেললো। আমার দেখা দেখি বাকিরাও এসে পাশে দাঁড়ালো, সবার চোখে বিস্ময়। মৌ ফিসফিস করে বলল, ওইটা কে রে? আমি বললাম, বুঝতে পারছি না, ওই বাসায় তো শুধু হাকিম চাচু থাকেন, উপরের 2 তলা ফাঁকা, ভাড়াটিয়া নেই, আর এত রাতে হাকিম চাচুর ছাদে আসার কথা না। তখনও অনেক কিছু ঘটা বাকি ছিল। অবাক হয়ে তাকিয়ে দেখলাম সেই মূর্তির পাশে আরো একটা মূর্তি এসে দাঁড়ালো, 2টা ছায়া, এবং 2টাই কালো চাদরে ঢাকা। খানিক বাদে দেখতে পেলাম 3টা হয়ে গেল। ভয় তখন যার যার জায়গায় স্থির দাঁড়িয়ে আছি আমরা। হঠাৎ শিপন ফিসফিস করে বলল, আমার কাছে ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না, চলো নিচে চলে যাই। সবাই নিচে নামার জন্য রাজি। সিঁড়ির দিকে পা বাড়াতে যাব, এমন সময় কারেন্ট চলে এলো। সাথে সাথে তাকিয়ে দেখলাম পাশের ছাদের দিকে, সেখানে কেউ নেই। 3টা ছায়া তো দূরের কথা, কাউকেই দেখতে পেলাম না। অথচ হাকিম চাচুদের ছাদের পুরো অংশ দেখা যায় আমাদের ছাদের ওঠার রাস্তা থেকে। এবার আর দেরি করলাম না, দ্রুত নেমে পড়লাম। মনের মধ্যে কেমন যেন উসখুস করতে লাগলো, কিন্তু তবুও আম্মু আব্বুকে কিছু জানালাম না সেই রাতে। পরের দিন কৌশলে আম্মুকে জিজ্ঞেস করলাম হাকিম চাচুদের বাসায় কোনো ভাড়াটিয়া আসছে কিনা। আম্মুর উত্তর শুনে চমকে উঠলাম। হাকিম চাচুদের বাসায় ভাড়াটিয়া তো দূরের কথা, এমনকি উনারাও নেই। চাচু কি একটা কারণে দেশের বাইরে গেছে এবং ওনার ওয়াইফও তার সাথে গেছেন। 3 তলার বাড়িটা পুরোটাই এখন খালি। তো আম্মুর মুখে এই রকম বর্ণনা শুনে আমি সত্যিই অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তো এই ছিল আমার বন্ধুর কাছ থেকে শোনা ছোট্ট একটি ঘটনা। আশা করি এই ঘটনাটি ইমরান ভাইয়ের কণ্ঠে যথাযথভাবে ফুটে উঠবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ঘটনাটি শোনার জন্য। আর আপনাদের ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এরকম আরও ঘটনা আমার কাছে আছে, সময় পেলে আপনাদেরকে লিখে পাঠাবো। ধন্যবাদ ইমরান ভাই, ধন্যবাদ ভূতাড্ডা টিম। ভূতাড্ডা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ রোমান ভাই এত সুন্দর করে একটি ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি ভাই আপনার লেখা কিন্তু অনেক সুন্দর, অনেক গোছালো। আমি যখন ঘটনাটি কভার করছিলাম সত্যি অনেক স্ফূর্তভাবে পড়তে পারছিলাম। আশা করি এইভাবেই আপনি সবসময় আমাদের পাশে থাকবেন। তবে ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আরেকটু লং ঘটনা হলে বা আরেকটু ডিটেলসফুল ঘটনা হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আশা করি পরবর্তীতে আপনি আরও বড় ঘটনা বা আরও লোমহর্ষক ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন। তো ওয়ান্স এগেইন রোমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন রোমান ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই ছিল আজকের আয়োজন।
সব মিলে আশা করছি আজকের রাতটি আপনাদের অনেক বেশি ভালো কেটেছে। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে আপনাদের কাছে 2টি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে, অর্থাৎ এই বছরের সর্বশেষ এপিসোডে। আপনাদের জন্য কিন্তু ভয়ঙ্কর একটি ঘটনা নিয়ে আসছি। আশা করছি আগামীকালের রাতটি আপনাদের অনেক 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 বেশি স্পেশাল কাটবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।